আসসালামু আলাইকুম। অগ্রদূত একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে বায়োলজি চ্যাপ্টার 2 সেকেন্ড ক্লাস ক্লাস 9 এন্ড 10। গতদিন আজ আমরা পড়ছিলাম কোষ প্রাচীরের গঠন পর্যন্ত। কোষ প্রাচীরের কয়টা লেয়ার, কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত এবং কি কাজ করে সাধারণত এটা আমি শিখেছি। তাছাড়া প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের কি কি বেসিক পার্থক্য আছে, প্রাণী কোষ কেন উদ্ভিদ কোষ থেকে উন্নত, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নেই, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা বড়, প্রাণী কোষের কোষ প্রাচীর ছোট, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের আমরা ডিফারেন্সিয়েশন শিখছি। সো আজকে আমাদের নেক্সট যে টপিক গুলো তা হলো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল গতদিন আমি তোমাদের বলেছিলাম প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষঝিল্লি এদের পার্থক্য কি, কোষ প্রাচীর কি জিনিস এবং কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত। একটা জিনিস, কোষ প্রাচীর কিন্তু কোষের মানে প্রোটোপ্লাজমে নিজস্ব কোনো অংশ নয়। কোষ প্রাচীর একটা মৃত পর্দা যেটা কোষের বাইরে থাকে। সো চলো আজকে আমরা পরের টপিক গুলো এক এক করে ধরি। সো আমাদের এর পরের টপিক আছে কোষঝিল্লি। কোষঝিল্লিতে জাস্ট মাইক্রোভিলাই নামে কয়েকটা কথা আছে, তোমাদের বইতে হয়তো নতুন লাগবে, তা একবার দেখিয়ে দিই। দেখো, একটা কোষের উপরে এরকম আঙুলের মতো প্রক্ষেপিত অংশ, এগুলোই সিম্পলি মাইক্রোভিলাই। এগুলোর কাজ কি ভাই? এগুলোর কাজ হলো কোষের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া। আমরা জানি আমাদের যে অ্যাবডোমেন অর্থাৎ পেট, সেখানে আছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। একে এদের মেইন কাজ হইল তোমার খাদ্যটা শোষণ করা, খাদ্য পরিপাক করা প্লাস খাদ্য শোষণ করা। সো এই খাদ্য শোষণের জন্য যে অতিরিক্ত জায়গা লাগে সেই জায়গাটা হলো দেয় এই আমাদের মাইক্রোভিলাই। এবার কোভিড থেকে আসার মতো তেমন একটা প্রশ্ন তোমাদের বইতে নাই। সো আমরা একবারে পরের টপিকে চলে যাব, তার মানে খুবই খুবই দরকারি একটা জায়গা, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া থেকে প্রথম কয়েকটা কোশ্চেন আছে, তা হলো মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়া এখান থেকে মেইন যে জায়গাগুলো পড়বা তা হলো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে, দেখো রিচার্ড অর্টম্যান, তোমাদের বইতে নামটা লেখা আছে। তারপর মাইটোকন্ড্রিয়ার গঠন এবং লাগবে মাইটোকন্ড্রিয়ার কাজ, কাজটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা চল এক এক করে শিখি। দেখো, মাইটোকন্ড্রিয়ার গঠনটা প্রথমে আসি। আচ্ছা, আমরা তো সবাই কেক খাই তাই না? সো ভাবো একটা কেক এনে রাখা হলো, কেকের উপরে ডালডা অর্থাৎ আমরা যেটাকে ক্রিম বলি তার অনেক পুরো একটা লেয়ার। এখন ওই লেয়ারের মাঝখানে সাপোজ আমি আমার এই ডাস্টারটা রাখলাম, কি হবে ভাবো তো? ভাবো আমার কেকের লেয়ারটা আচ্ছা একবার এই মনে করো আমাদের বার্থডে কেক এইটা, আর এর উপরে এই পর্যন্ত আমাদের একটা লেয়ার আছে তাই না, ক্রিমের লেয়ার। এর উপর আমি কোনো একটা শক্ত বস্তু রাখলাম, শক্ত কোন একটা বস্তু রাখলাম, তাহলে কি হবে ভাবো? এই শক্ত বস্তুটা ডালটার লেয়ারটা ভেদ করে মানে ডালটার লেয়ারটাকে নিচে নামিয়ে দিবে, আর এ একটু যারা নিচে নেমে আসবে এরকম হয়ে যাবে না? এরকম একটা লেয়ার দেখা যাবে তাই না? অর্থাৎ তোমার ডালটার মাঝখান দিয়ে নিচে নেমে আসবে, মানে এক কথায় চেপে যাবে আর কি। সো এইরকমটা হলো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও ঘটে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে এরকম একটা চাপা অংশ বা ডেবে যাওয়া অংশ, যেটা তোমাদের বইতে দেখবা আচ্ছা সংক্ষেপে আঁকতেছি, পরে বড় করে রাখবো। এবার তাকাও, দেখো মাইটোকন্ড্রিয়ার ঠিক এইখান জায়গা থেকে পুরু, আর এই জায়গাগুলো থাকে নিচের দিকে দাবানো। তাই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলা হয় দুইটা প্রকোষ্ঠ থাকে। কি কি প্রকোষ্ঠ? একটা হলো এই বাইরের প্রকোষ্ঠ আর একটা হলো ভিতরের প্রকোষ্ঠ। এবার দেখো ভিতরের যে প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠ মানে ঘর, ভিতরের যে ঘরগুলো বা ভিতরের যে স্পেসটা আছে সেই স্পেসটা আঁকা বাঁকা, তাই না? আঁকা বাঁকা, আঁকা বাঁকা হওয়ার জন্য যে আঙুলের মতো ভাঁজ দেখতে পাচ্তেছো এখানে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে, এই প্রকোষ্ঠের এই ভাঁজগুলোর নামগুলো হলো ক্রিস্টি। ঠিক আছে? সো কি, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে থাকা ভাঁজ খাওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এবার
মাইটোকন্ড্রিয়া তাহলে কয়টা স্তর পড়লাম? দুটো, একটা বাইরে একটা ভিতরে। আর একটা দেখবো এর বাইরে একটা পর্দা আছে, ঠিক আছে, এর বাইরে একটা পর্দা আছে। আর একটা জিনিস অ্যাড করা দরকার, তা হলো এই যে তোমার মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার অন্ত প্রকোষ্ঠে দেখো, বাইরের প্রকোষ্ঠ না, অন্তর প্রকোষ্ঠে এরকম ছোট 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 বৃন্তযুক্ত বস্তু থাকে। বৃন্ত অর্থ বোটা, আম খাইলে যেমন একটা বোটা দেখা যায় না, ঠিক তেমনি এদেরও। ক্লাস 11 বইতে অক্সিজোমের একটা আলাদা গঠনের চিত্রই আছে, যখন 11 উঠবা তখন শিখতে পারবে। এখন জাস্ট জেনে রাখো যে অক্সিজোমটা দেখতে অনেকটা এরকম, জাস্ট হ্যাঁ, একটা উপরের তীর চিহ্নের মতো, এই এরকম দেখতে হয় অক্সিজম। হ্যাঁ, সো বৃন্তযুক্ত অক্সিজম থাকে। এদের কাজ কি? এদের কাজ হলো থলের মতো, থলেতে যেমন অনেক কিছু রাখা যায়, ঠিক তেমনি এই অক্সিজমও অনেক ধরনের এনজাইম বহন করে। এবার এনজাইমের কাজটা কি? তার আগে বলি এনজাইম কি জিনিস। এনজাইম হলো কয়েকটা প্রাণ রাসায়নিক তরল পদার্থ, যে পদার্থগুলো বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় ব্যবহৃত হয়। যাই হোক, এবার আসি, এই যে অক্সিজম গুলো, এই অক্সিজম অনেক পরিমাণে আমার এনজাইম ধারণ করে। এই এনজাইম গুলো আমার কিছু বিক্রিয়া, কিছু রাসায়নিক বিক্রিয়ায় কাজে লাগে। কোন রাসায়নিক বিক্রিয়ায়? আমাদের বডিতে প্রতিনিয়ত হচ্ছে শ্বসন। মনে রাখবা, এটা কিন্তু তালব্য সহকার মূর্ধন্য ন, এই শোষণ না। এই শোষণ মানে হলো অ্যাবজর্পশন, তার মানে একটা স্পঞ্জ পানিতে দিয়ে দিলে সেটা পানি শোষণ করলো, শোষণ করে ফুলে উঠলো, ওই শোষণ না, কিন্তু এটা হলো শ্বসন। শ্বসন, শ্বসন কি? শ্বসন হলো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে তোমার দেহের অভ্যন্তরে, অর্থাৎ প্রতিটি কোষের অভ্যন্তরে খাদ্যবস্তু ভেঙে শক্তি তৈরি হবে। এবার আসি, এই যে শ্বসন, শ্বসনের আবার কয়েকটা ধাপ আছে, চারটা সুন্দর সুন্দর ধাপ আছে। কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এরপর ক্রেবস চক্র, এরপর ইলেকট্রোপ্রবাহতন্ত্র। এখানে যে শেষ তিনটা ধাপ, সেই ধাপগুলো হয় এই মাইটোকন্ড্রিয়া। কিছু হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, মানে এই যে ভিতরে যে প্রকোষ্ঠের যে প্রাচীরটা, সেই প্রাচীরে। কিছু কিছু হয় এই ম্যাট্রিক্সে, এর ভিতর ধাত্র আছে, ধাত্র পদার্থ আছে তার ভিতর, বলতেছে একটু পরেই এইখানে। আর কিছু কিছু হয় তোমার এই অক্সিজমের এনজাইমের সহায়তায়। যাও, সো মেইন কথা হলো অক্সিজমের কাজ হলো এনজাইম ধারণ করা, যেগুলো শ্বসনে সাহায্য করে। এবার আসি পরের কথাগুলো। এটা হলো, তো কোন বন্ধু ছিলাম আমরা? পর্দা, বাইরে একটা পর্দা, আর ভিতরে, এর ভিতরে এই প্রকোষ্ঠটা একটু আগে বললাম কি বলতো, একটা স্পেস, একটা ঘরের মতো, একটা দেবে যাওয়া ঘরের মতো। সো দেবে যাওয়া ঘর, তার ভিতরে অবশ্যই কিছু না কিছু পদার্থ থাকতেই হবে, তাই না? থাকে, এখানে কি থাকে জানো? জেলি। জেলির মতো কিছু কিছু, জেলির মতো কিছু কিছু পদার্থ থাকে। ওই পদার্থগুলোকে একত্রে বলা হয় কি? ম্যাট্রিক্স বা ধাত্র। এটা লিখে দিই আমি, ম্যাট্রিক্স বা ধাত্র। আচ্ছা, এবার সো এই মেইন কয়েকটা বেসিক জায়গা বলা হয়ে গেল আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে। সো মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কেন বলা হয় কোষের শক্তিঘর? কারণ অবশ্যই এখানে শক্তি তৈরি হবে, শুনেই বোঝা যাচ্ছে। সো গেল আমাদের গঠনটা, মোটামুটি গেল গঠনটা। একবার জাস্ট র্যাপ আপ করে দিতে হলো, মাইটোকন্ড্রিয়ার দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা বাইরের প্রকোষ্ঠ, একটা ভিতরের প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার ভিতরের প্রকোষ্ঠে কিছু কিছু আঙুলের ন্যায় ভাঁজ দেখা যায়, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টিতে থাকে অক্সিজম, অক্সিজমের কাজ হলো এনজাইম ধারণ করা, এই এনজাইম কাজে লাগে শ্বসনে। গেল গঠন, গেল আমার শেষ। এবার চলে আসি কাজ, মেইন জায়গাটা। এখান থেকে একটা সুন্দর দেখতে 2 মার্কের কোশ্চেন আসে, তা হলো মাইটোকন্ড্রিয়াকে কন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়? একটা কোয়েশ্চেন আসে, মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি, মানে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়? আচ্ছা দেখো, আমরা বললাম শ্বসনের, শ্বসনের ধাপ কয়টা বলো তো? চারটা। কি কি? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কো এ সৃষ্টি, কো এ, এইটার ফুল মিনিং হলো কো এনজাইম। ওকে, কো এনজাইম কি? একটু বড় হলে জানতে পারবা।
অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, আর একটা হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র, আর লাস্ট একটা হলো ইলেকট্রন প্রবাহ তন্ত্র। দেখো, এইখানে এইখানে আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে গ্লাইকোলাইসিসটা হয় না, শুধুমাত্র গ্লাইকোলাইসিস হয় না, তা বাদে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই তিনটা এই তিনটা ধাপই হয়। সবচেয়ে বেশি শক্তি হয় শ্বসনের ক্রেবস চক্রে। কত অণু এটিপি আমরা জানি? 24 অণু এটিপি। এইটা আছে তোমাদের বইয়ে চ্যাপ্টার 4-এ। যখন আমরা চ্যাপ্টার 4 করাবো তখন আরো ক্লিয়ার হবে। এখন যে সিম্পলি জেনে রাখো, এটিপি হলো শক্তির একটা একক। শ্বসনে মোট এটিপি তৈরি হয় 38টা, বা কোনো কোনো বইতে বলা আছে 36টা, কোনো কোনোতে 32টা। তোমাদের বইতে দেখো বলা আছে 38টা। যাই হোক, 38টা এটিপির 24টা এটিপি ক্রেবস চক্র তৈরি করতেছে। এখন ক্রেবস চক্রে 24 এটিপি তৈরি হচ্ছে, যেটা হলো তোমার শ্বসনের মেইন। তো অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হবে, কারণ মোস্ট অফ দ্য এনার্জি কামস ফ্রম হেয়ার। এবার চলে আসি, শ্বসন গেল, মাইটোকন্ড্রিয়া শ্বসন গেল। সো এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। 2 মার্কের কোশ্চেন আসতে পারে, 4 মার্কের কোশ্চেনে তো আসতেই পারে। এবার চলে আসবো, এবার তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া শেষ। এবার আসবো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তা হলো কি? প্লাস্টিড। প্লাস্টিড। দেখো, প্লাস্টিড প্লাস্টিড কি জিনিস? দেখো, আমরা উদ্ভিদকে কালারফুল দেখি, তাই না? হলুদ কোন কোন উদ্ভিদের গায়ের রং, যেমন পাতাবাহার উদ্ভিদের কিছু কিছু জায়গা দেখা যায় হলুদ। তারপর মনে করো সবুজ, উদ্ভিদের অধিকাংশ জায়গায় তো সবুজ, খাদ্য তৈরি করে যেখানে। তারপর আরো কিছু কিছু উদ্ভিদ থেকে লাল দেখা যায়, লাল শাক টাইপের উদ্ভিদ যেগুলো। সো এরকম কালারফুল উদ্ভিদ কেন হচ্ছে? কারণ কি হওয়ার মেইন কারণ হইলো এই প্লাস্টিড। সো প্লাস্টিডের প্রকারভেদ আছে কয়েকটা। হ্যাঁ, প্লাস্টিডের কয়েকটা প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ? তা হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এবার আসি প্লাস্টিডের মেইন প্রকারভেদে চলে আসি একবারে ডিরেক্ট। তা হলো, আচ্ছা, প্লাস্টিড কি আগে বলে নি। দেখো, প্লাস্টিড কি? প্লাস্টিড হলো একটি কোষাঙ্গাণু বা একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যা উদ্ভিদের খাদ্য তৈরি, পরাগায়নে সাহায্য করা এবং তৈরিকৃত খাদ্য সংরক্ষণ করায় ব্যবহৃত হয়। ঠিক আছে, 1 মার্কে যদি আসে প্লাস্টিড কি, এইটুকু লেখাই এনাফ। প্লাস্টিড হলো একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটি উদ্ভিদের খাদ্য তৈরি, পরাগায়নের সাহায্য এবং খাদ্য সঞ্চয়ে ভূমিকা রাখে। এবার দেখো, এই 3টা পয়েন্ট আমি বলছি সংজ্ঞার মধ্যে, আর এই 3টা পয়েন্ট থেকেই হলো প্লাস্টিডের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। তো প্রথম একটা যে বিভাগ তা দেখি, প্লাস্টিড হলো 3 প্রকারের। ফার্স্ট আমাদের আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। নেক্সট আমাদের আসে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো লিউকোপ্লাস্ট। তাকাও, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এবার গুগল ক্রোম আমরা সবাই চিনি, তাই না? ক্রোম অর্থ হলো রঙিন। ক্রোম অর্থ হলো কালারফুল। সো এই যে যে আমাদের ক্রোমোপ্লাস্টটা, এটা হলো কালারফুল ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, আসি তাইলে প্রথমটা দেখি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রঙের সবুজ রঙের প্লাস্টিড। কয়েকটা কথা সিম্পল লিখে রাখি, অবজেক্টিভের জন্য মারাত্মক দরকারি। সবুজ বর্ণের হবে। ঠিক আছে, এবার কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তোমার রক্তের রং লাল কেন, কি বলবো বলো তো? সবাই বলে দিব হিমোগ্লোবিনের জন্য, তাই না? অবশ্যই হিমোগ্লোবিন সঠিক অ্যান্সার। হিমোগ্লোবিনটা কি জানো? হিমোগ্লোবিন হলো রঞ্জক পদার্থ। ঠিক আছে, রঞ্জক পদার্থ। আমরা যত জায়গায় রঞ্জক এই ওয়ার্ডটা শুনবো, আগে মাথায় এনে নিবা, এর মানে হলো যেটা কালার প্রডিউস করে। ঠিক আছে, আসি তাইলে। তো এইখানে একটা রঞ্জক পদার্থ থাকে, তার নাম কি জানো? ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, তাই এটা সবুজ হয়, রঞ্জক থাকে। আর এটা হলো
খাদ্য তৈরিতে সাহায্য করে বা খাদ্য তৈরিতে প্রধান ভূমিকা রাখে, প্রধান ভূমিকা রাখে। আচ্ছা, এবার দেখো, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও আরেকটা বর্ণের রঞ্জক পাওয়া যায়, সেটা কি জানো? সেটা হলো ক্যারোটিনয়েড। এবার ক্যারোটিনয়েডের কালার কি? ক্যারোটিনয়েডের কালার হলো কমলা, ঠিক আছে? ক্যারোটিনয়েডের কালার কমলা। কেন? এবার চলে আসো ক্রোমোপ্লাস্টে। দেখো, ক্লোরোপ্লাস্ট থেকে আরেকটা কোয়েশ্চেনও আসে, সেই কোয়েশ্চেনটা হলো ক্লোরোপ্লাস্টের গঠন ব্যাখ্যা করো। অবশ্যই ব্যাখ্যা করা হবে একটু পরে, 2 মিনিট ওয়েট করো। এবার চলে আসো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মেইন ফিচার হলো এরা কালারফুল কিন্তু সবুজ নয়। এরা কালারফুল কিন্তু সবুজ নয়। সো ক্রোমোপ্লাস্টের মেইন ফিচারটা কি? ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অংশকে রঙিন করে তোলে, কিন্তু সবুজ নয়, ঠিক আছে? সো এখন যদি রাস্তাঘাটে কোনো উদ্ভিদ দেখি আর দেখি যে উদ্ভিদে কোনো সবুজ সবুজ জায়গা আছে, চোখ বুঝে কি আছে সেখানে? ক্লোরোপ্লাস্ট। আর সবুজ বাদে অন্য যে কোনো কালার, লাল নীল সবুজ হলুদ যাও, সরি সবুজ না, লাল নীল হলুদ যে কোনো কালার যদি আসে, তাহলে সেটা হলো তোমার ক্রোমোপ্লাস্ট। এবার আসি, ক্রোমোপ্লাস্ট হলো, যদি সংখ্যা আসে, ক্রোমোপ্লাস্ট কি? রঙিন কিন্তু সবুজ নয়, হলো ক্রোমোপ্লাস্ট। রঙিন কিন্তু সবুজ নয়। পরের পয়েন্টে কি? এতে বিভিন্ন রঞ্জক থাকে, এতে বিভিন্ন রঞ্জক থাকে। দেখো, একটা আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে, ক্লাস 8 হয়তো পড়ে আসছো, আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে তার আরেকটা নাম হলো এরিথ্রোসাইট, ঠিক আছে? এরিথ্রোসাইট বা আরবিসি। এরিথ্রো, এই ওয়ার্ডের মিনিং হলো লাল, ঠিক আছে? এগুলো অধিকাংশ ওয়ার্ড কি হয়, গ্রিক বা ল্যাটিন থেকে ডেরাইভ করা হয়, তাই এগুলোর মিনিংটা সাধারণত একটু আলাদা। যেমন এরিথ্রো মানে হলো লাল, লিউকোসাইট হলো শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, তাই লিউকো মানে হলো সাদা, ঠিক আছে? এবার তাহলে দেখি, এতে বিভিন্ন রঞ্জক থাকে। প্রথম যে রঞ্জকটা এরিথ্রোদে বলছে, এরিথ্রোদে কিছু একটা বলি, এরিথ্রিন। এরিথ্রিন বা ফাইকো এরিথ্রিন। এরিথ্রিনের কালারটা হবে লয়াকার লাল। এবার চলে আসি পরে। এবার দেখো, ফাইকোসায়ানিন, ঠিক আছে? ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন, নতে নিন নতে নীল। হ্যাঁ, এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, জ্যান্থোফিল। এর রং কি? দেখো, জ্যান্থো যেখানে আছে থ, এটা না থ, কিন্তু অনেকে এটার এবার হ বলে, তাই না? এটা তো আবার হয়ের মতোই তো দেখা যায় না? সো এইটা হলো হতে হলুদ, তাই জ্যান্থোফিলের কালার কি? হলুদ। এবার আরেকটা হলো তোমার ক্যারোটিন। ক্যারোটিনয়েড সারা জীবন কমলা। ক্যারোটিন কমলা, ক্যারোট, তাই না? ক্যারোট, ক্যারোট মানে কি? গাজর। গাজর কি কালারের হয়? কমলা। সেখান থেকে আসছে ক্যারোটিন মানে কমলা। হ্যাঁ, এবার গেল, তাহলে এই কয়েক ধরনের রঞ্জক পাওয়া যায় তোমার ক্রোমোপ্লাস্টে। ক্রোমোপ্লাস্ট রঙিন কিন্তু সবুজ নয়। এবার রঙিন কিন্তু সবুজ নয়, এর আমার লাভ কি? লাভ হইলো তোমার না থাক উদ্ভিদের আছে। কিসের লাভ? তা হলো পশু পাখিকে আকর্ষণ করা যায়, মৌমাছি, প্রজাপতি, এরকম ছোট ছোট কীট পতঙ্গকে আকর্ষণ করা যায়, আকর্ষণ করে কাছে আনা যায়, কাছে এনে পরাগায়ন করানো যায়। এবার আসি, তাহলে কি? পরাগায়নে সাহায্য করে, পরাগায়নে সাহায্য করে বিভিন্ন অংশ। আচ্ছা,
ছেড়ে দিব না। কাজ, বিভিন্ন অংশ আকর্ষণীয় করে, এটা হলো কাজ। হ্যাঁ, রঙিন ও আকর্ষণীয় করে। ওকে, আকর্ষণীয় করে। এবার দেখাও তাইলে মোটামুটি আমাদের ক্রোমোপ্লাস্টটাও শেষ। ক্রোম মানে হলো কালার, যে প্লাস্টিড তোমার কালার আছে সেই প্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্টিড, কিন্তু সেটা সবুজ হওয়া যাবে না। এবার আসো লাস্ট লিউকোপ্লাস্ট। একটু আগে বলছি লিউকো অর্থ হলো কি বলতো, লিউকো মানে হলো সাদা। সো লিউকোপ্লাস্ট অবশ্যই কি হবে, বর্ণহীন। লিউকোপ্লাস্ট অবশ্যই হবে বর্ণহীন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এবার উদ্ভিদের কোথায় কোথায় বর্ণহীন বা সাদা বলতো, মূল সাদা হয়, উদ্ভিদের মেইন অংশ মূলটা হয় তোমার সাদা। সো এইখানে উদ্ভিদের লিউকোপ্লাস্ট বর্ণহীন, তার মানে এগুলো থাকবে কোথায়, মূলে থাকে, মূলে থাকে। আর যেসব মূলে থাকে ও যে অংশে সূর্যালোক পৌঁছায় না সেখানে থাকে। গেল দুইটা। আরেকটা কাজ, এবারে কিছু কাজও আছে তাই না, কাজ না থাকলে সে জিনিস পৃথিবীর বুকে কোনো জায়গা নাই, যার কোনো কাজ নাই তার পৃথিবীর বুকে তার কোনো জায়গা নাই। তাইলে এর কাজটা কি বলো, খাদ্য সঞ্চয়, স্টোর করে রাখা, সঞ্চয় করা। ঠিক আছে, ব্যাস। এই তিনটা কথা, এই তিনটা পয়েন্ট জানলেই তোমার এনাফ। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ব্যাস। সো তিনটার পার্থক্য যদি আসে এখান থেকে লিখে বা, তিনটার যদি সাদৃশ্য আসে বলবা তিনটাই আমার প্লাস্টিড, তিনটে উদ্ভিদের জন্য কাজে লাগতেছে, কেউ খাদ্য তৈরি করতেছে, কেউ খাদ্য স্টোর করতেছে, কেউ পরাগায়নে সাহায্য করতেছে। অবশ্যই খাদ্য এবং পরাগায়ন মানে প্রজনন দুটাই হলো যে কোনো জীবের জন্য বেসিক, বেসিক নিড। এবার চলে চাইলে, এবার ক্লোরোপ্লাস্ট থেকে আরেকটা কোয়েশ্চেন আছে, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, তা হলো ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। ক্লোরোপ্লাস্টের গঠন চিহ্নিত করো বা চিত্র সহ আঁকো। বেশি কিছু না, অনেক ইজি। আচ্ছা, প্রথমে কি করবে, একটা গোল্লা দিবা, ডিমের মতো একটা গোল দিবা, ব্যাস। এই ডিমের মধ্যে আরেকটা ডিম আঁকবা। Okay, এবার ডিম খাওয়ার জন্য একটা প্লেট লাগবে তাই না, সো এখানে চারটা চারটা প্লেট দিবা, এখানেও চারটা প্লেট দাও, এখানেও দিই কয়েকটা, এখানেও দিই, মাঝেও দিয়ে রাখি। কোনায় তো দেওয়া উচিত, একটা দিই। Okay, দেখো এবার এরা না পরস্পরের সাথে যুক্ত, কিভাবে জানো, ছোট ছোট নালিকা দিয়ে। ঠিক আছে, এইটা মনে করো এর সাথে কানেক্টেড রাখবো, তো এখানে একটা দিয়ে দিই। এবার এইটাকে এটার সাথে কানেক্ট করে দিই, লম্বা হয় না। এটাকে দিয়ে দিয়ে এর সাথে, আর এইখানে মনে করে সিঙ্গেল বসে আছে, সবাই জোড়ায় জোড়ায় থাকলে কিভাবে হবে বলো, কাউকে না কাউকে তো সিঙ্গেল থাকাই লাগবে, গেল সিঙ্গেল হয়। সো স্যার একটা দিই, ভালো দেখা যাবে তাহলে। আচ্ছা,
গেল। এবার দেখো তাইলে দেখো এইখানে প্রতিটা জায়গা একটা একটার সাথে কানেক্টেড। হ্যাঁ, এই প্রত্যেকটা অংশকে, এই থালার এক একটা বান্ডেলকে বলা হয়, এক এক সেটকে বলা হয় কি, গ্রানাম। আর অনেকগুলো গ্রানাম, এ একটা গ্রানাম, এ একটা গ্রানাম, এ একটা গ্রানাম, এ একটা গ্রানাম, এই গ্রানাম গুলো একত্রে বলা হয় গ্রানা। মানে অনেকগুলো গ্রানাকে, গ্রানামকে একত্রে গ্রানা বলে। আর আরেকটা হলো তোমার এই যে যে প্রতিটা প্লেট, হ্যাঁ, এই প্লেটের আবার নাম আছে হরেক রকম। এখান দিয়ে কোথায়, এখানে দেখাই, এই এর নাম হলো গ্রানাম চাকতি, বা গ্রানাম ডিস্ক, বা তোমার থাইলাকয়েড। ঠিক আছে, গ্রানাম চাকতি বা থাইলাকয়েড গেল। এবার যে নালীগুলো আছে, এই যে সুন্দর দেখতে দেখতে, এই নালীগুলোর আবার নাম আছে, তা হলো গ্রানা ল্যামেলি। গ্রানা ল্যামেলি। দেখো আমার জায়গায় নাই, তাই আমি নিচে নিচে বা পাশে লিখতেছি। পরীক্ষার খাতায় যদি আসে ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র আঁকো, অবশ্যই সুন্দর একটা চিত্র আঁকবা। এই যে লেখাগুলো, এগুলো এই পাশে টেনে টেনে দিবা। হ্যাঁ, আর লেখা ট্রাই করবা, এই জাস্ট নামকরণগুলো ট্রাই করবা বেগুনি, পার্পল কালার ইউজ করে লেখার জন্য। হ্যাঁ, তাহলে কি হবে জানো, তোমার খাতাটা দেখতে ভালো দেখা যাবে, ভালো দেখা গেলে মার্ক ভালো উঠবে। এবার চলে আসছে তাহলে মেন জায়গায়। এবার দেখো কিছু কিছু ল্যামেলি আছে যেগুলো আবার তোমার স্ট্রোম, আচ্ছা স্ট্রোমা কেউ বলিনি। এইখানে দেখো তোমার অবশ্যই ভিতরে ম্যাট্রিক্স আছে, তাই না? ম্যাট্রিক্স মানে তোমার মাতৃকা, মাতৃকা মানে জেলের মতো পদার্থ। কেনোরিপস এর কোনো ম্যাট্রিক্স নাই এগুলো। যাও, এই মাতৃকা গুলোর নাম হলো, ক্লোরোপ্লাস্টের মাতৃকার নাম হলো স্ট্রোমা। স্ট্রোমা এখানে লিখে দিই, স্ট্রোমা। ওকে, আর এস্ট্রোমা গেল এখানে। আর এরপরে যেখানে এস্ট্রোমাতে যে ল্যামেলি গুলো ভাসে, হ্যাঁ, ল্যামেলি মানে কিছুই না, জাস্ট নল, পাইপ, একটা জায়গার সাথে আরেকটা জায়গায় কানেক্টেড রাখার জন্য কিছু পাইপ, ছোট ছোট পাইপ গেল। এবার এই যে যে ল্যামেলি গুলো এস্ট্রোমাতে ভাসতে আছে, এই ল্যামেলি গুলোর নাম হলো তোমার এস্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, এস্ট্রোমা ল্যামেলি গেল। আচ্ছা, মোটামুটি এইটুকু হইলে তোমার ক্লোরোপ্লাস্টের গঠন এনাফ। অবশ্যই ফিগারের নাম লিখতে হয়। গেল। আচ্ছা, গেল তাহলে তোমার ক্লোরোপ্লাস্ট গেল। এবার আসি, এবার ক্লোরোফিলের কথা বলছিলেন একটু আগে। ক্লোরোফিল, এই যে স্টোমা দেখতে পাচ্ছ, এই স্টোমার মধ্যে কোথাও না কোথাও ছাড়ানো থাকে, বা বলতে পারো সারা স্টোমা ব্যাপী বিস্তৃত থাকে ক্লোরোফিল। এই জন্য এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে হলো সবুজ রঙের যে প্লাস্টিক, সেটা গেল। এবার তাহলে চলো, প্লাস্টিক থেকে মোটামুটি আসার মতো সমস্ত কোশ্চেন তোমাদের বোঝাই দেওয়া হয়ে গেছে। এবার পরে যেগুলো তোমরা দেখতে পাচ্তেছো তোমার বইতে আছে, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আছে লাইসোজোম, তারপর আছে তোমার রাইবোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, কোষ কঙ্কাল। এগুলো থেকে আসার জায়গা হলো 2 মার্কের কোশ্চেন কিংবা অবজেক্টিভ টাইপের কোশ্চেন। আর খুব একটা বেশি 4 মার্কের কোশ্চেন আসে না ওখান থেকে, বা 3 মার্কের কোশ্চেন দেয় না সাধারণত। চলো তাহলে এক এক করে প্রতিটা অঙ্গাণু আমরা দেখি। আচ্ছা, আচ্ছা না, এবার আসো পরের আমাদের টপিক হলো তোমার গোলজি বস্তু। ঠিক আছে, গোলজি বস্তু দেখো। গোলজি বস্তু, গোলজি অ্যাপারেটাস কে আবিষ্কার করছিল? স্যার ক্যামিলো গোলজি। এবার চলে আসো, এই গোলজি বস্তু দেখতে হয় অনেকটা জাস্ট স্মাইলি ফেসের মতো, দুইটা দুইটা করে দিয়ে। এই কি সুন্দর একটা স্মাইলি ফেস। এই হয়ে গেল তোমার কিছু গোলজি বস্তু, এখানে আশেপাশে ছোট ছোট বেসিকল দিয়ে দাও, ক্লিয়ার। এবার তাকাও, কথা হলো এই যে তোমার লম্বা 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 চিকন চিকন দেখতে পাচ্তেছো, প্যাসেল দেখতে পাচ্তেছো, এগুলোকে বলে সিস্টার্নি। আর এই যে গোল্লা গোল্লা যেগুলো দেখতে পাচ্তেছো, এগুলো হলো তোমার বেসিকল। ঠিক আছে,
তাহলে সিস্টার নিয়ে বেসিক্যাল নিয়ে আমার গোলজি বস্তুটা গঠিত। এবার চলে আসি গোলজি বস্তুর মেন কাজ কি, দেখো কয়েকটা কথা বলা আছে। বিপাকে সাহায্য করা, বিপাকে সাহায্য করা, আর তোমার হরমোন নিঃসরণ করা। এবার দেখো একটা কথা বলে রাখি এখানে, আমরা অনেকে পরিপাক আর বিপাক এইটার পার্থক্য বুঝি না, ঠিক আছে। পাঁচ অধ্যায়ে অবশ্য ডিটেলসে আলোচনা করা হবে, তবে এখন একটু জাস্ট বলে দিই। পরিপাক হলো তুমি খাবার খাইছো, সেই খাবারটা তোমার বডি একদম তরল করে দিবে যে প্রক্রিয়ায়, সেটা হলো পরিপাক। আর বিপাক বা মেটাবলিজম সেটা কি জিনিস, খাবার পরিপাক হয়ে গেছে, এখন খাবারের জিস্টটা তোমার সারা কোষে সারা বডিতে পৌঁছায় দেওয়া হবে, পাঠায় দেওয়া হবে, এইটা হইলো তোমার বিপাক। এই বিপাকে সাহায্য করে প্রতিটা কোষে গোলজি বস্তু। তাছাড়া গোলজি বস্তু হরমোন নিঃসরণে সাহায্য করে। দেখো প্রোটিন হলো তোমার প্রোটিন হলো তোমার এক প্রকার আহ, দেখো হরমোন হলো তোমার এক প্রকার প্রোটিন, আর এই প্রোটিন তৈরিতে সাহায্য করে তোমার রাইবোজোম। রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করে দেয়, সেই প্রোটিনকে মডিফাইড করে গোলজি বস্তু। তার মানে সহজ কথায়, রাইবোজোম হলো তোমার একটা ইটের ভাটা, ইটের ফ্যাক্টরি, সেখান থেকে ইট এনে এনে গেথে গেথে একটা বিল্ডিং তৈরি করে গোলজি বস্তু, ঠিক আছে। ওয়ার্কার এখানে গোলজি বস্তু, বিল্ডার মানে প্রডিউসার আমার এখানে রাইবোজোম, ঠিক আছে। তাছাড়া এরপরে যেগুলো আছে তোমার এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকার পরে আছে তোমার লাইসোজোম। এগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী দিন আলোচনা করা হবে। তোমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভে যে কোনো টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে। এই ভিডিওটা বারবার শেয়ার করে দিবে, লাইক করে দিবে এবং কমেন্ট করে দিবে। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে ইনবক্সে আমাদের জানিয়ে দিবে। অগ্রদূত একাডেমিক কেয়ার সব সময় তোমাদের পাশে আছে। আমি সারা ক্লাস সাথে দিলাম তোমার এহসানুল আলম সাকিব, খুলনা মেডিকেল K33। ধন্যবাদ।